একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো, এখানে মূলত আমরা আলোচনা করব চ্যাপ্টার 5 থেকে যে সলিড স্টেট অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা, সলিড স্টেটস অফ ম্যাটার, পদার্থের কঠিন অবস্থা। তো পদার্থের কঠিন অবস্থা বলতে পদার্থের তিনটে অবস্থার মধ্যে যে একটি অবস্থা হচ্ছে কঠিন অবস্থা। তো এখানে আমরা মূলত যে আণবিক বিন্যাস অর্থাৎ ক্রিস্টাল বা কেলাসের মধ্যে যে আণবিক বিন্যাস, সেই আণবিক বিন্যাসটা আমরা জানব। তো এবং কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কঠিনের কিছু বৈশিষ্ট্য এবং কিছু গাণিতিক সমস্যা আমরা জানব, যে গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা জানতে পারবো যে একটা কেলাসের মধ্যে অণুগুলো কিভাবে বিভিন্ন জ্যামিতিক আকারে সজ্জিত হয় এবং সেই সজ্জা অনুযায়ী তাদের ফর্মুলা অর্থাৎ কেমিক্যাল ফর্মুলা কীরকম হতে পারে। এছাড়া কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা জানবো, যেমন ম্যাগনেটিক ক্যারেক্টার বা ইলেকট্রিক্যাল প্রপার্টি, আর তার সাথে কিছু ডিফেক্টস, এগুলো আমরা আলোচনা করব। তো পরপর এইগুলো আলোচনা হতে থাকবে। আজকে যে একদম বেসিক পার্টটা আমরা জেনে নেব, সেটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। দেখো, পদার্থের কঠিন অবস্থা বলতে প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কঠিন পদার্থের গঠনকারী কণাগুলি খুব পরস্পরের কাছাকাছি থাকে। অবভিয়াসলি দেখো, কঠিন পদার্থের কণাগুলি তরল কণাগুলির থেকে অনেকটাই কাছে থাকে। হ্যাঁ, তরল কণাগুলি যদি এরকম একটা উদাহরণ দিয়ে বলি, ধরো যদি তরলের কণাগুলি যদি মনে করো এইরকমভাবে থাকে, তরলের কণাগুলি যদি এইভাবে থাকে, এরকম একটা আণবিক গ্যাপে থাকে, আর মাঝখানে একটা গ্যাপ দেখানো হচ্ছে, তাহলে কঠিনের কণাগুলো এরকমভাবে একদম ক্লোজ থাকবে, ক্লোজ প্রক্সিমিটিতে থাকবে। ঠিক আছে, একে উপরের ওপর ওভারল্যাপ করবে না, কিন্তু তারা একটা ক্লোজ প্রক্সিমিটিতে থাকবে, এটাই বলা হচ্ছে। অর্থাৎ স্ট্রাকচারটা কীরকম হবে? স্ট্রাকচারটা এরকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এরকম স্ট্রাকচারটা আমরা যদি বলি যে লিকুইড মলিকুলগুলো যদি এইভাবে থাকে, অর্থাৎ তাদের মধ্যে যদি একটা ইন্টার মলিকুলার গ্যাপ থাকে, সেই গ্যাপটা যথেষ্ট বেশি হবে, কিন্তু এখানে দেখো ইন্টার মলিকুলার গ্যাপটা যথেষ্ট কম। তার মানে এইটাকে আমরা বলতে পারি যে পদার্থের আণবিক মানে কি বলবো, বিন্যাস, যে বিন্যাসে মলিকুলার গ্যাপটা যথেষ্ট কম, সেটুকু আমরা বলতে পারি আপাতত। তো যেটা বুঝলাম আমরা যে কণাগুলি বেশ কাছাকাছি থাকবে, অর্থাৎ তাদের নির্দিষ্ট আকার থাকবে এবং তাদের নির্দিষ্ট আয়তনও থাকবে। আর কঠিন পদার্থের কণাগুলির মধ্যে একটা নির্দিষ্ট কি বলবো, ফোর্স অফ অ্যাট্রাকশন বা আণবিক আকর্ষণ বলটা বর্তমান। নেক্সট দেখো, কঠিন পদার্থের কণাগুলি খুব কাছাকাছি হওয়ার জন্য তারা কি হবে না, খুব রিজিড বা দৃঢ় হবে। এবং দৃঢ় মানে চট করে ভেঙে যায় না, তাদের মজবুত যে ব্যাপারটা সেটা হয়। এবং ইনকম্প্রেসিবল, অর্থাৎ তাকে বাইপ্রেস চাপ দিয়ে কিন্তু তাকে ছোট করা যাবে না। যেমন তরল বা গ্যাসের ক্ষেত্রে আমরা বাইরে থেকে বাহ্যিক চাপ প্রয়োগ করলে তার আয়তনটা কিছুটা হলেও কমে, গ্যাসের ক্ষেত্রে অনেকটাই কমে, তরলের ক্ষেত্রে সামান্য কমে, কিন্তু কঠিনের ক্ষেত্রে সেটা একদমই সম্ভব নয়। সেই জন্যই বলা হচ্ছে ইনকম্প্রেসিবল বা অসংলম্ব। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, কঠিনের কেলাসগুলি অসমসারক বা অ্যানাইসোট্রপিক হয়ে থাকে। এটা আমরা একটু বুঝে নেব। অ্যানাইসোট্রপিক মানে ধরো তুমি একটা ঘনকাকার কোনো, মনে করো তামার একটা ধাতব বস্তু নিলে, তামার ধাতব বস্তুর মনে করো একটা সাইডে এন দিলে, অন্য সাইডে এস দিলে, আর উপর নিচটাকে আমরা আপ অ্যান্ড ডাউন বলে যদি মার্ক করি, তাহলে লেফট রাইটের মধ্যে যদি এন টু এস এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করি, তাহলে নর্মালি কী হবে? তাহলে নর্মালি একটা আমরা রোধ পাবো, তড়িৎ প্রবাহের জন্য একটা রোধ পাবো। সেই রোধের মানটা অর্থাৎ সেই রোধাঙ্কটা অবভিয়াসলি কি ওপর আর নিচ দিয়ে
ঘনকের ক্ষেত্রে যেহেতু ক্ষেত্রফল একই হয়, তাহলে ওপর থেকে নিচের দিকে আমরা যদি তড়িৎ প্রবাহ ঘটানো হয় তাহলে রোধটা একই হওয়া উচিত। কিন্তু বাস্তবে কেলাসাকার কঠিন হওয়ার জন্য এগুলো সাধারণত একই হয় না। অর্থাৎ এই ধরো রোধাঙ্ক বা তাপীয় পরিবাহিতা বা প্রতিসরাঙ্ক, এই সমস্ত যে ভৌত রাশি, এই ভৌত রাশিগুলির ক্ষেত্রে আমরা দেখছি যে পরিমাপের অভিমুখের উপর নির্ভরশীল। অর্থাৎ আমি কোন দিকে মাপবো, লেফট টু রাইটের দিকে অথবা আপ টু ডাউনের দিকে, সেটার ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টের ওপর নির্ভর করছে। অর্থাৎ আমি একই তামার মেটালগুলোকে, আমি কেলাসাকার মেটালগুলোকে আমি একটা ঘনকাকার শেপ নিয়েছি, ওপরেও দাদার যা ক্ষেত্রফল, নিচেও তার ক্ষেত্রফল সমান, পাশে আর সব দিকেই তো সমান। কিন্তু লেফট থেকে রাইটের দিকে যদি আমরা ইলেকট্রিক ফ্লো করি, তার যে তড়িৎ রোধ, উপর থেকে নিচের দিকে রোধটা কিন্তু পাল্টে যায়। তার মানে এরা হচ্ছে অসমসারক। যদি সমসারক হতো তাহলে কিন্তু যেদিকেই প্রবাহ হোক না কেন, যেদিকেই সেই ভৌত রাশিটা পরিমাপ করা হোক না কেন, একই হতো। তো এটা একটু ক্লিয়ার করে বোঝার জন্য আমরা এরকম একটা চিত্রের সাহায্য নেব। ধরে যাক এই যে মাইকা মানে অভ্র, অভ্রের একটা কেলাস দেখানো হচ্ছে, দেখো, ঠিক আছে। অভ্রের কেলাসটা ধরে নাও এরকম এরকম একটা অ্যাটম আর এরকম অ্যাটম দিয়ে তৈরি, তাদের অ্যারেঞ্জমেন্টটা এইভাবে আছে। সেটাই বলা হচ্ছে এখানে, পরিষ্কার ক্লিয়ার বলা হচ্ছে যে এবি রেখার দুই পাশে, দেখো এবি রেখা, এই যে এবি রেখা, এর দুই পাশে দেখো অ্যারেঞ্জমেন্টটা দেখো। কিন্তু যদি সিডি বলি, তার অ্যারেঞ্জমেন্টটা দেখো পাল্টে গেছে। তাহলে আমি যদি এই বরাবর যদি এই অভ্রের ভেতর দিয়ে মনে করো আমরা যদি তাপ প্রবাহ করাই এইভাবে, তাহলে যে ভ্যালুটা আসবে, এইভাবে তাপের মানে প্রবাহটা যদি আমরা ঘটাই, তাপীয় রোধটা কিন্তু এদিকে পাল্টে যাবে, যেহেতু অ্যারেঞ্জমেন্টটা আলাদা। এই ধর্মটাকেই বলা আছে অসমসারকত্ব। কাজেই আমরা বলতে পারি যে কেলাসাকার বা ক্রিস্টাল সলিডের একটা প্রপার্টি হচ্ছে অসমসারকত্ব। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু হয়ে থাকে, তো এটা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। এখন যে সমস্ত ধাতব বস্তু বলো বা আয়নীয় যৌগ যারা কঠিন, সেই কঠিন যৌগগুলো বা কঠিন মৌলিক পদার্থগুলো সাধারণত দু ধরনের তো হয় আমরা জানি, একটা কেলাসাকার, একটা অকেলাসাকার বা অনিয়তাকার, যাদের নির্দিষ্ট কোনো জিওমেট্রিক্যাল শেপ নেই, সেগুলোকে আমরা বলছি অনিয়তাকার। তো জিওমেট্রিক্যাল শেপ যাদের ডেফিনেটলি আছে তাদের আমরা ক্রিস্টাল সলিড বলি, আর বাকিগুলো হচ্ছে অনিয়তাকার বা অ্যামরফাস সলিড, ঠিক আছে। তো এই অ্যামরফাস সলিডের যদি কণাগুলো আমরা দেখি, তাহলে সেখানে দেখা যায় যে অ্যারেঞ্জমেন্টটা সুনির্দিষ্ট নয়, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে কি যে যেরকম এই যে কাঁচ হতে পারে, মোম হতে পারে, এই সমস্ত পদার্থগুলো অনিয়তাকার হয়ে থাকে। তো এরকম উদাহরণ আমরা বলতেই পারি। আর একটা জিনিস যেটা বলা হচ্ছে যে এদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে শর্ট রেঞ্জ অর্ডার, অর্থাৎ এদের যে বিন্যাস, এই বিন্যাসটা একটা খুব স্বল্প মাত্রা পর্যন্ত কাজ করে, তারপর আবার বিন্যাসটা পাল্টে যায়। অর্থাৎ অনিয়তাকার পদার্থে গঠনকারী কণাগুলো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সুশৃঙ্খল বিন্যাস, তারপরে আবার তার পরবর্তী অংশে দেখা যাচ্ছে যে শৃঙ্খলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শৃঙ্খলটা তার মানে কি, একটা শর্ট রেঞ্জ অর্ডার পর্যন্ত তারা একটা সুশৃঙ্খল, এইরকম। আচ্ছা, নেক্সট হচ্ছে এদের গলনাঙ্ক নির্দিষ্ট নয়, গলনাঙ্কটা চেঞ্জ হতে, যেমন মোমের ক্ষেত্রে মোম 23 ডিগ্রিতে মানে গলে যায়, আবার 24 ডিগ্রিতেও গলে, 25 ডিগ্রিতেও গলে। তাহলে এদের গলনাঙ্কটা একটা ফিক্সড ভ্যালু থাকে না, এটা একটা মাথায় রাখবো আমরা। আর নেক্সট যেটা বললাম, এরা 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 কেলাসাকার বা ক্রিস্টাল যে সলিড, তাদের মতো এরা কিন্তু অ্যানাইসোট্রপিক নয়, এরা সমসারক। অর্থাৎ তুমি কোন একটা ভৌত ধর্ম যদি পরিমাপ করতে চাও, ধরো বৈদ্যুতিক রোধ বা তাপীয় রোধ বা তাপীয় পরিবাহিতা বা প্রতিসরাঙ্ক, কোনো একটা
ক্রিস্টালের মাপতে চাও, তাহলে দেখা যাবে যে যেদিক দিয়েই মাপা হোক না কেন পরিমাপের দিকের ওপর নির্ভর করে না, সেই জন্য এগুলোকে আমরা বলি আইসোট্রপিক। নেক্সট দেখো, এগুলো রিজিড হয়, এরা ক্রিস্টাল কেলাসা মানে যারা 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 এই যে সলিড ক্রিস্টাল তাদের মধ্যে অনেকটা রিজিড এবং সংনম্য মানে কম্প্রেসেবল, অর্থাৎ কম্প্রেস করে আয়তনটাকে কমানো যায়, আকারটাকে পরিবর্তন করা যায়, সেই জন্য কম্প্রেসেবল, রিজিড বাট কম্প্রেসেবল। আর ক্রিস্টালগুলো কি রিজিড বাট ইনকম্প্রেসেবল। নেক্সট দেখো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্রাইটেরিয়া অনিয়তাকার পদার্থের, বলছে একটা ভিসকাস ক্যারেক্টার দেখা যায়। ভিসকাস ক্যারেক্টার, তোমরা ভিসকোসিটি পড়েছো। ভিসকাসিটি কথার অর্থ আমরা সিম্পলি বলতে পারি প্রবাহমানতা। যেমন ধরো জল একটা পাইপের মধ্য দিয়ে বয়ে চলে বা একটা খালের মধ্য দিয়ে জল চলে যাচ্ছে, তো এই প্রবাহমানতাটা বিরুদ্ধে একটা ড্র্যাগিং ফোর্স কাজ করে, সেইটাকে আমরা ভিসকাস ফোর্স বলি। তো যখন কাচের একটা বড় পাল্লা মনে করো 6 mm বা 10 mm পাল্লা যখন আমরা কোনো জায়গায় সেটাকে ফিট করি, কাজের জন্য লাগাই, তো দীর্ঘদিন পরে দেখা যাবে যে তার ভিসকোসিটি ক্যারেক্টারের জন্যে উপরের দিকের বেধটা কম আর নিচের দিকে বেধটা বেশি হচ্ছে। আসলে কাচের এই যে প্রবাহমানতার জন্য এরকম ঘটে। পুরাতন বাড়ির জানলার সার্সিগুলির ক্ষেত্রে এগুলো দেখা যায় যে নিচের দিকে নিচের দিকের ওপরের দিকের তুলনায় অনেকটা বেশি পুরু বা থিকনেসটা বেড়ে যাচ্ছে। তা থিকনেস বাড়ছে কেন? তাহলে অবভিয়াসলি একটা কাচের যে অণুগুলো নিচের দিকে প্রবাহমানতার জন্য, তাই না, ভিসকোসিটির জন্য। তো এটা একটা কিন্তু তোমার কাচ দিয়ে উদাহরণ দেওয়া হলো। এরকম অন্যান্য কিছু অনিয়তাকার পদার্থের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে, ঠিক আছে। এইরকম এরকম ক্যারেক্টারকে আমরা বলি প্রবাহমানতা, বা আর এরকম অনিয়তাকার যৌগকে আমরা বলি সুপার কোল্ড ভিসকাস লিকুইড। কাজকে বলা হয় সুপার কোল্ড ভিসকাস লিকুইড। ভিসকাস কেন? ওই যে ভিসকোসিটি ক্যারেক্টারের জন্য, আর লিকুইডের মতো নেচার, সেই জন্য সান্দ্র তরল। সুপার কুল্ড মানে এটাকে সলিড বানা হয়েছে, অ্যাকচুয়ালি লিকুইড ইন দ্য ফর্ম অফ সলিড, সেরকম হচ্ছে সুপার কুল্ড ভিসকাস লিকুইড। মানে অ্যাকচুয়ালি লিকুইড তো নয়, এটা তো সলিড। তাহলে সলিড করতে গেলে লিকুইডকে কী করতে হয়? কুলিং করতে হয়, সেই জন্য হচ্ছে সুপার কুল্ড ভিসকাস লিকুইড। নেক্সট আমরা যেটা পড়ব, এরপর আমাদের সিলেবাসে যেটা আমাদের একদম সিলেবাসের যে মেন ফোকাস যেখানে রাখা হয়েছে, আমরা সেই জায়গায় চলে আসি যে আসলে ক্রিস্টালাইন সলিডকে আমরা ক্লাসিফাই করব কী করে, শ্রেণী বিন্যাস করতে হবে। মানে অনেকগুলো ভাগে ভাগ করেছি। তো মূলত এখানে 4টি ভাগ দেখানো হয়েছে কেলাসাকার কঠিনের। একটি হচ্ছে আণবিক কেলাসাকার বা মলিকুলার ক্রিস্টালাইন, মানে একদম ডিরেক্টলি মলিকুল বা অণুর কথা বলা হচ্ছে। আর একটা হচ্ছে মেটালিক ধাতব কেলাস। হ্যাঁ, এটা হচ্ছে মলিকুলার সিস্টেম, এখানে কোনো আয়নীয় যৌগের কথা বলা হচ্ছে না। আর এটা হচ্ছে আয়নিক কেলাস, একদম আলাদা করে দেওয়া হয়েছে আয়নিক ক্রিস্টালাইনকে। আর সমযোজী কেলাস, এটা সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আণবিক কেলাসকে আবার 3টি ভাগে ভাগ করা আছে, একটা পোলার, একটা নন পোলার, একটা এইচ বন্ডেড। অর্থাৎ আণবিক কেলাস 3 ধরনের হতে পারে, সেই অনুযায়ী এদের 3টি ভাগে ভাগ করা আছে। আমরা প্রথম যেটা জেনে নেব সেটা হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন বা মলিকুলার ক্রিস্টালাইন সলিড। তো এখানে দেখো, প্রথমে যেটা আলোচনা করা হচ্ছে যে অধ্রুবীয় আণবিক কঠিন। অধ্রুবীয় তোমরা নিশ্চয়ই পড়েছ, যে ধ্রুবীয়তা এবং অধ্রুবীয়তার ব্যাপারটা, সেটা একটুখানি বলে নিই ব্যাপারটা। এখন পোলার ব্যাপারটা একটু বলি। ধরো এরকম একটা মলিকুলের ক্ষেত্রে যদি আমরা বলি, একটুখানি বেধটা বাড়াতে হবে। ধরো এরকম একটা H2O মলিকুল, H2O মলিকুল যদি বলি, ধরো এইটা আমার আছে H, আচ্ছা এরকম বন্ডেড আছে ও এর সাথে বন্ডেড আছে, ঠিক আছে। এদিকে আমার Hটা আছে, ঠিক আছে। তাহলে এই যে H আর ও এর মাঝখানে যে ইলেকট্রনিক ক্লাউডটা, সেটা কী হবে? ও তার মানে গ্রেটার ইলেকট্রোনেগেটিভিটির জন্য কি করবে?
গ্রেটার ইলেকট্রোনেগেটিভিটির জন্য কি করবে না নর্মালি টেনে নেবে নিজের দিক। কার দিকে টেনে নেবে? দেখো আমরা যদি এইভাবে দেখাই, এইচ ও এইচ, তাহলে এখানে যে ইলেকট্রন ক্লাউডটা আছে এই ইলেকট্রন ক্লাউডটা অ্যাট্রাক্টেড হবে টুয়ার্ডস ও। তার মানে এখানে কী হবে? একটা ডেল্টা প্লাস চরিত্র হবে আর এখানে হবে ডেল্টা মাইনাস চরিত্র। ঠিক আছে, তাহলে ডেল্টা প্লাস চরিত্র আর ডেল্টা মাইনাস চরিত্র এটা হওয়ার জন্যে কি হচ্ছে না, একদিকটা দেখো এই দিকটা পুরোটা ডেল্টা প্লাস অর্থাৎ পজিটিভ চার্জ হচ্ছে খানিকটা, আর এদিকটা কি হচ্ছে সম পরিমাণ নেগেটিভ চার্জ হচ্ছে। তাহলে এক দিকটা পজিটিভ হচ্ছে একদিকটা নেগেটিভ হচ্ছে, তার মানে একটা মলিকুলের মধ্যে দুটো মেরু পাওয়া যাচ্ছে, একটা নেগেটিভ পোল একটা পজিটিভ পোল। ঠিক আছে, একটা ধনাত্মক মেরু একটা ঋণাত্মক মেরু, সে কারণেই এগুলোকে আমরা বলছি পোলার। মানে এইরকম একটা মলিকুল যার একদিকটা পজিটিভ একদিকটা নেগেটিভ। ফুললি পজিটিভ এরকম বলবো না, ফুললি 1 ইউনিট পজিটিভ এরকম বলবো না, কিছুটা পার্টলি হচ্ছে। আর যাদের ক্ষেত্রে মনে করো ধরো CO2, এরকম CO2 অণুর ক্ষেত্রে তোমরা পড়েছো, CO2 অণু কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো, এর ডাইপোল মোমেন্টটা হচ্ছে টোটাল 0। তার মানে কি এটা একদমই অধ্রুবীয়, নন পোলার, এই কথাটাই বলা হচ্ছে। তাহলে অধ্রুবীয় মানে এরকম যৌগ যাদের টোটাল ডাইপোল মোমেন্ট 0, আর ধ্রুবীয় মিন্স তাদের পোলারিটি কিছুটা হলেও পজিটিভ। ঠিক আছে, নেক্সট। তো এরকম যৌগ যাদের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন যেমন মনে করো বা অক্সিজেন, ক্লোরিন, এরা তো অধ্রুবীয় মিন্স মানে হচ্ছে এদের কোনো পোলারিটি নেই। আর যেমন ক্লোরিন, মিথেন এই সমস্ত মলিকুলসের ক্ষেত্রে কি হচ্ছে, এরা যখন মানে কন্ডিশন মানে প্রেসার এবং খুব টেম্পারেচার কমানো হয় তাদের মধ্যে তো অ্যাকচুয়ালি খুব ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম, আকর্ষণ বলটা তো খুব কম। হাইড্রোজেন অক্সিজেন এদের মধ্যে তো পোলার কোনো ফোর্স নেই, ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স নেই, হাইড্রোজেন বন্ড নেই, সো কল্ড অন্যান্য যে ফোর্স অফ অ্যাট্রাকশানগুলো কিছুই তো নেই। আর সিম্পলি কি থাকে না, ইনস্ট্যান্টাস ডাইপোল ক্রিয়েট করার জন্য, তাৎক্ষণিক ডাইপোল ক্রিয়েট করার জন্য এদের মধ্যে একটা দুর্বল লন্ডন ফোর্স থাকে। সিম্পলি তোমরা ভাবতে পারো যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা খুব ট্রানজিয়েন্ট এবং খুব উইক, মানে একটা ওদের মধ্যে আকর্ষণ বল যেটা খুব দুর্বল, সেটা হওয়ার জন্যে এরা কী হয় খুব নিম্ন উষ্ণতাতে সলিড হয়। তো এরকম সলিডগুলো হচ্ছে নন পোলার মলিকুলার ক্রিস্টাল। নেক্সট হচ্ছে দেখো ধ্রুবীয়, আমরা বললাম সালফার ডাইঅক্সাইড বা যেমন অ্যামোনিয়া, এই সমস্ত যৌগগুলোর মধ্যে কিন্তু কোনো এইচ বন্ডিং নেই। এরা সিম্পলি একে অপরের সাথে ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশানের সঙ্গে যুক্ত। যেহেতু এদের মধ্যে ডাইপোল আকর্ষণ বল বা ফোর্স অফ অ্যাট্রাকশানটা ডাইপোল, সেই জন্য এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশানটা সেটা অধ্রুবীয় তুলনায় অনেকটাই বেশি এবং কম উষ্ণতাতেই একটু চাপ প্রয়োগ করলে এরা তরলে পরিণত হয়, কঠিনে পরিণত হয়। স্বাভাবিকভাবেই এদিকে আমরা বলছি ধ্রুবীয় আণবিক কঠিন, কারণ এরা হচ্ছে পোলার ইন নেচার, এগুলো হচ্ছে পোলার ইন নেচার। নেক্সট হচ্ছে হাইড্রোজেন বন্ডিং মলিকুলার ক্রিস্টাল, মানে যে মলিকুলার ক্রিস্টালের মধ্যে হাইড্রোজেন বন্ড, অবভিয়াসলি এটা জলকে আরও ঠান্ডা করলে বরফ। তো বরফের মধ্যে আমরা জানি যে প্রতিটি অণু 4টি এইচ বন্ডিং দ্বারা যুক্ত, তাহলে অবভিয়াসলি এটা আমরা বলতে পারি এইচ বন্ডেড মলিকুলার ক্রিস্টাল। তো একটুখানি প্রপার্টি যদি বলি, আণবিক কেলাসাকার কঠিনগুলো সাধারণত কী হয়, সাধারণত উইক ফোর্স অফ অ্যাট্রাকশান হওয়ার জন্য এরা খুবই দুর্বল প্রকৃতির হয়। এদের রিজিডিটি খুব কম আর এদের গলনাঙ্কও কম, আর কঠিন ও তরল উভয় অবস্থাতে তাপ ও তড়িতের কুপরিবাহী। অবভিয়াসলি কারণ এদের আয়নিক নেচারই নেই, এরা কী করে তাপ আর তড়িৎ পরিবহন করবে, তাই না? সেই কারণে এরা তাপ ও তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, নেক্সট বলবো সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার কঠিন। আসলে এই যে কেলাসগুলো, এই কেলাসের মধ্যে একটা নেটওয়ার্ক থাকে। নেটওয়ার্ক মানে ঠিক এরকম ভাবতে পারে যে মৌচাকের যেমন গঠন,
একটা মৌচাকের কুঠুরি অন্য কুঠুরির সঙ্গে দেখবে খুব সুন্দরভাবে একটা নেটওয়ার্কে যুক্ত থাকে। যেমন হিরো, গ্রাফাইট, এই স্ট্রাকচারগুলো তোমাদের যদি দেখানো যায় তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে আসলে এগুলো কি না নেটওয়ার্কের দ্বারা যুক্ত। পরস্পরের যে বন্ডিং, সেই বন্ডিং স্ট্রাকচারটা অনেকটা নেটওয়ার্ক। মানে এই যেমন আমি একটুখানি স্ট্রাকচারটা যদি দেখাতে পারি তোমাদের, যেমন এখানে দেখানো হচ্ছে, দেখো একটা ডায়মন্ডের ক্রিস্টাল, সেখানে দেখো ডায়মন্ড অ্যাকচুয়ালি কার্বন অ্যাটম দিয়ে তৈরি। তো এই কার্বন অ্যাটমসগুলো দেখো চারটি অপর কার্বন অ্যাটমসের সঙ্গে যুক্ত, এইভাবে একটা নেটওয়ার্ক গঠন করে। ঠিক আছে, তো এই জন্য এইগুলোকে বলা হচ্ছে কোভ্যালেন্ট নেটওয়ার্ক সলিড। তো এই নেটওয়ার্ক গঠনের জন্য এরা কিন্তু খুবই ব্যতিক্রমীভাবে ভীষণ মজবুত হয়, অর্থাৎ খুব রিজিড হয়, এবং এদের গলনাঙ্ক বা মানে স্ফুটনাঙ্ক এগুলো সাধারণত উচ্চমানের হয়। আর নর্মালি এরা তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। তবে ব্যতিক্রম গ্রাফাইটের ক্ষেত্রে আমরা পরবর্তীকালে জানবো যে এরা তড়িতের সুপরিবাহী, তাপের কুপরিবাহী হলেও তড়িতের কিন্তু সুপরিবাহী। আর হীরকের গঠন তো আমরা দেখালাম, হীরকের গঠনটা একটা কি বলবো একটু অন্যরকম তোমরা দেখলে, যেখানে পরিষ্কার বোঝানো যাচ্ছে যে নেটওয়ার্কটা অনেক বেশি স্ট্রং। সেই জন্য গ্রাফাইট বা অন্যান্য স্ট্রাকচারের তুলনায় কোভ্যালেন্ট সলিডের মধ্যে এটি সবচেয়ে রিজিড, সবচেয়ে বেশি মজবুত হয়। হ্যাঁ, এই হীরকের একটা লং কি বলবো নেটওয়ার্ক গঠন করে এটা। আর প্রত্যেকটি কার্বন একে অপরের সঙ্গে অ্যাকচুয়ালি সুষম চতুস্থলকের শীর্ষে অবস্থান করে, এবং এই একটা লার্জ সাইজ স্ট্রাকচার তৈরি করার জন্যে এটা অত্যন্ত মজবুতও হয়। আর এর নেটওয়ার্ক ক্রিস্টালটাই হচ্ছে এর আসলে রিজিড